দ্রুত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড, গ্রেপ্তারের পর থেকে রায় কার্যকর। সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্য তৈরিতে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে জানালেন সালাউদ্দিন। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে পলাতক শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এক পর্যায়ে ভারতে পলাতক শেখ হাসিনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। পরে এ নিয়ে আদালত অবমাননার অভিযোগে মামলা করে প্রসিকিউশন। ফোন আলাপটি ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পাওয়া যায়। যে সমস্ত লোকেরা আওয়ামী লীগের লোকদের উপরে হামলা করার জন্য দায়ী, তাদের বাড়িঘরকে তিনি ধ্বংস করে দেওয়ার জন্য, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে, এটা যেন তারা মাথায় রাখে। ফাঁস হওয়া অডিওটি পর্যালোচনা করেন আদালত। শেখ হাসিনার বক্তব্য বিচার ব্যবস্থার জন্য হুমকির বিষয়টি প্রমাণিত হওয়ায় কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ক্ষমতাচ্যুত হওয়ার ১ বছরের মাথায় এই প্রথম কোনো মামলায় কারাদণ্ড হলো শেখ হাসিনার। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলা বিচারাধীন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। প্রতিবেদন গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার পলাতক আসামি সাবেক এমপি সাইফুল সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন, এছাড়াও ১ জন গুরুতর আহত হন। পরে ৫ জনের মরদেহ এবং আহত ১ জনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন জানায়, এই ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। আগামী ১৩ জুলাই এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই অভিযোগে ১৬ জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছে। এই ১৬ জনের বিরুদ্ধে ৮ জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এবং বাকি ৮ জন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১৩ই জুলাই ২০২৫ তারিখ এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্য তৈরিতে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের ২য় দফার ৮ম দিনের আলোচনা শেষে তিনি এই কথা জানান। এর আগে আলোচনার মধ্যাহ্ন বিরতিতে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, নির্বাচনী আসন পুনর্নির্ধারণে একটি বিশেষায়িত কমিটি গঠনে একমত হয়েছে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল। পাশাপাশি পরবর্তী নির্বাচনগুলোর জন্য একটি স্বাধীন কমিটি তৈরির বিষয়েও একমত পোষণ করেছে তারা। আলোচনায় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। আজকের সংলাপে আলোচ্য বিষয় ছিল নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। যতটা অগ্রসর হতে চাই ততটা না পারায় খানিকটা হতাশ হই, কিন্তু তারপরেও জুলাই মাসের এই ২ তারিখে দাঁড়িয়ে
যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনও টিকে আছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার কুড়িগ্রামের ঘোষপাড়ায় পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এই কথা জানান। নাহিদ ইসলাম বলেন, এখনও দেশে রয়েছে মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস। লড়াই শেষ হয়নি, নতুন একটি দেশ গঠনের লক্ষ্যে এই লড়াই চলবে বলেও জানান তিনি। এর আগে রাজারহাটের পথসভায় নাহিদ ইসলাম বলেন, কুড়িগ্রাম মানেই অধিকার বঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানির ঝুলন্ত মরদেহের বেদনা। কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই, তারামন বিবির অস্ত্র ধারণ, জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। মর্যাদার কুড়িগ্রাম গড়তে এনসিপির পতাকা তলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ। সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বিগত সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকার বেশি নষ্ট করেছে। এমন অভিযোগ অনুসন্ধানে নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। তলবে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। দুদক বলছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার ব্যতীত বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে ইভিএম কিনে প্রায় ৩,১৭২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে। গ্রামীণ ফোনে চলছে বছরের সবচেয়ে বড় সেলিব্রেশন 17, যেখানে আপনারা পাবেন এক্সক্লুসিভ সব অফার মাত্র 10 দিনের জন্য। অফারগুলো পেতে 10 জুলাইয়ের মধ্যে চেক করুন মাই জিপি অ্যাপ। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে। যেখান থেকেই হোক গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর পল্টনে ইআরএফ এসএমই ফাউন্ডেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমান বলেন, কম অর্থ বরাদ্দ এসএমই খাতের প্রধান অন্তরায়। জবাবে অর্থ উপদেষ্টা জানান, এসএমই খাতে ঋণ দিতে ব্যাংকগুলো উদাসীন। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক মহলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে, পরিস্থিতি জানাতে আইএমএফকে চিঠি লিখতে হয়েছে। সাভারে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত 4টি বাড়ির অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। বুধবার সকাল থেকে সাভার পৌরসভার টানগেন্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। পরে তিনি জানান, রাজুকের অনুমোদন না নেওয়া ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে 4টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজুকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও 83 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3090 জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 26 জন। বরগুনার সিভিল সার্জন আবুল ফাত্তা জানান, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার 70 জন, আমতলী উপজেলায় 3 জন, পাথরঘাটা উপজেলার 5 জন, তালতলী উপজেলার 3 জন এবং বেতাগী উপজেলার 1 জন রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 221 জন। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। দেশের বাইরের খবর। পাকিস্তান ও ভারতের বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 73 জনে দাঁড়িয়েছে। বন্যায় পাকিস্তানে 100 জনেরও বেশি আহত এবং ভারতে অন্তত 34 জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তানি নিহতের মধ্যে পাঞ্জাবে 11 শিশু সহ 21 জন, খাইবার পাখতুনখোয়ায় 10 শিশু ও 5 নারী সহ 22 জন, সিন্ধুতে 15 জন এবং বেলুচিস্তান প্রদেশে 5 জন রয়েছে।
বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এদিকে ভারতের উত্তরাঞ্চলে হিমাচল প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে বিভিন্ন স্থান থেকে 350 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন তার উত্তরসূরি বেছে নেবে গাহদেন ফ্লোরাং ট্রাস্ট। এই প্রসঙ্গে অন্য কারো হস্তক্ষেপ চলবে না, কিন্তু এই ঘোষণা প্রত্যাখ্যান করেছে চীন। দেশটি জানিয়েছে তিব্বতের ধর্মীয় গুরু তারা নির্ধারণ করে দেবে, এতে থাকতে হবে চীন সরকারের অনুমোদন। সংবাদ মাধ্যম বিবিসি বলছে বুধবার 90তম জন্মদিনে দালাই লামা নিজের উত্তরসূরি সম্পর্কে ইঙ্গিত দিতে পারেন। তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হন। ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় হরমুজ প্রণালী অবরোধ ও সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 13 জুন ইসরায়েল ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই প্রস্তুতির বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে আসে। হরমুজ প্রণালীতে এসব মাইন এখনও বসানো হয়নি, তবে এই প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে ইরান এবার সত্যি বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে অগ্রসর হতে চেয়েছিল। পথটি বন্ধের পদক্ষেপ নিলে সেটি ইরান ইসরায়েল চলমান উত্তেজনা আরও জটিল করে তুলত। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনও জাতিসংঘের ইরানি মিশন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড, গ্রেপ্তারের পর থেকে রায় কার্যকর। সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্য তৈরিতে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে জানালেন সালাউদ্দিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।